তোমাদের বলেছিলাম যে আবারও লাইভে আসবো 3:15 পরে। এখন 3:20 বাজে। যাই হোক, খাওয়া দাওয়া হলো। এই যে সামনে দেখতে পাচ্ছ মণিপাল হসপিটালের সামনেই আমি বলছি। এখানে দেখো, যেটার জন্য আমি ছুটে এসেছিলাম যে যত তাড়াতাড়ি যাওয়া যাক, রিপোর্ট করলে আমি ভালো কি হয়েছে সেটা জানার জন্য। এটা ছিল আমার রেজাল্ট। বলেছিল যে ওষুধও খেতে হতে পারে, আবার সার্জারিও করতে হতে পারে। এই সেম রিপোর্টটা আমি এখানে করালাম। এখানে ইমপ্রেশন দেখতে পাচ্ছ, সেম রিপোর্ট আমি এখানে করালাম। এই যে দেখো তোমরা, ইসিজি ইকো, পেশেন্ট কাউন্সেলড, নো কার্ডিয়াক ইন্টারভেনশন নিডেড, অ্যাসিমটোমেটিক অ্যাট প্রেজেন্ট। আমার কোনো ধরনের হার্টের কোনো প্রবলেমই হয়নি, এখানকার ডাক্তার যেটা আমাকে বলল। আর এটা করিয়েছি আমি নারায়ণা থেকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো মেন কথা হচ্ছে, যেটা শোনার পর আমি অবাক হয়ে গেছিলাম যে আমার হয়তো হার্টের প্রবলেম হয়েছে। আমি 3 দিন ধরে ঠিকমতো খেতেও পারিনি, আর মনে হচ্ছিল যে বলেছিল যাই হোক যে হার্ট অ্যাটাক হতে পারে বা এরকম কোনো সম্ভাবনা। একই রকমভাবে এখানেও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এখানে বলেছিল যে আমার ইউরিনারি ব্লাডারে এটা নাকি এনলার্জড হয়ে গেছে। এখানে বলেছে নট এনলার্জড। এটা মণিপালের রিপোর্ট। এই যে তোমরা অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছ। আর প্রোস্টেটটা বড় হয়ে গেলে একটু সমস্যা হয়। এখানে বলেছে একদম ঠিকঠাক আছে, নট এনলার্জড। আর বলেছিল যে আমার কিডনিতে ছোট ছোট একটু স্টোন আছে, ছোট। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখাই আছে কিডনির মধ্যে, কিডনিস, এই যে এখানে লেখা আছে নো ক্যালকুলি, কোনো কিডনি স্টোনও নেই। আর আমি এটার জন্য ওষুধ খাচ্ছিলাম। যাই হোক, তোমাদের আমি এটাই বোঝাতে চাইছি, এখানে গ্রেড 1 ফ্যাটি লিভার ছিল, এখানে ওটা ধরা পড়েছে। বললো যে এটা নর্মাল ব্যাপার, আফটার 30 অনেকেরই হয়ে থাকে বিভিন্ন ধরনের সমস্যা। তো গ্রেড 1 ফ্যাটি লিভার এটা বড় ধরনের কোনো অসুখ নয়। এটা একটু এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে। একটা জাস্ট 1.5 মাসের ওষুধ দিয়েছে আর এক্সারসাইজ করতে বলেছে, বাস, তাতেই হয়ে যাবে। আর এখানে দাঁড়িয়ে থেকে আমি এটাই তোমাদের বলতে চাইবো যে আমি মালদার রিপোর্ট করিয়ে আমি আমার গল ব্লাডটাকে রিমুভ করেছি, শুধুমাত্র মালদার রিপোর্টের ভিত্তিতে। এখন মনে হচ্ছে যদি এখানে রিপোর্ট করাতাম তাহলে হয়তো এটাও হতে পারতো যে আমার গল ব্লাডারে পলিপই নেই, বা যার জন্য করা আর কি, অপারেশন করা। তো মেন কথা হচ্ছে, ঠিক তেমনি একই রকমভাবে আমি যদি কন্টিনিউয়াস এটার ওষুধ খেতাম, হার্টের যে প্রবলেমটা দেখা দিয়েছিল আর কি, এখানে বলছে যে তোমার কোনো সমস্যা নেই, ইউ আর ফিট অ্যান্ড ফাইন, এভরিথিং ইজ ওকে। যাই হোক, তো শুনে খুব ভালো লাগলো। আমার যেটা টেনশন ছিল, সেই টেনশনটা, মানুষকে তো মরতে হবে এটা নিয়ে আমি বলছি না, কিন্তু এটা যে আতঙ্ক সৃষ্টি হয়, তোমরা হয়তো বিশ্বাস করবে না। আমি 3 দিন ধরে ঠিকমতো খেতেও পারিনি, ঘুমও আসছিল না ঠিকঠাক। আর যাই হোক, ক্লাস করাতে যেতাম, সেখানেও ভালো মতো মন লাগছিল না, যে আমি একটা অসুখ নিয়ে ঘুরছি। হ্যাঁ, এটা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা উচিত, কখন কি হয়ে যাবে হঠাৎ করে। আর এটা যাই হোক, শুধুমাত্র রিপোর্টের উপর কিন্তু ভিত্তি করে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি, যদি রিপোর্টটাই ভুল আসে তাহলে ওর উপর ভিত্তি করে মানুষ কি করবে? হয় ওষুধ খাবে দীর্ঘদিন ধরে, অথচ ওর ওই সমস্যাটাই হয়নি। এখানে আমি টেস্ট করলাম, বলল কোনো কিছুর তোমার সমস্যা নেই, না প্রোস্টেটের সমস্যা আছে, না হার্টের কোনো সমস্যা আছে, রেজাল্টগুলো তোমাদের এখনই দেখালাম আমি। আর না গল ব্লাডারে ফ্যাটি লিভার, এটা সকলের হয়ে থাকে। যারা এক্সারসাইজ করে না, শুধু বাইকে হাঁটাচলা করে, বাইক নিয়ে বেশি ঘোরাফেরা করে, কোনো ধরনের এক্সারসাইজ করে না, ওদেরই হয় এটা বলল। তো এটা ন্যাচারাল ব্যাপার, বললো এক্সারসাইজ আর এই ওষুধটা খেতে। তো এটা শুনে আমি খুব খুশি হলাম। যাই হোক, তবে তোমাদের একটাই কথা বলবো, যারা মালদা রায়গঞ্জের রিপোর্টে
বিশ্বাস করে, আমিও যেরকম বিশ্বাস করে ভেবেছিলাম যে না হয়তো এখন ওষুধ খেতে হবে যেন আমার হার্টের ওই প্রবলেমটা সমাধান হয়, কিন্তু আমার সমস্যাই হয়নি। শুধুমাত্র একটা রিপোর্টের উপর বেস করে তুমি যখন ডাক্তার দেখাতে যাবে, ডাক্তার তোমাকে ওষুধ দিবে, এটা 6 মাস খাও, ওটা 3 মাস খাও, বা অপারেশনও করে নাও, কিন্তু তোমার অপারেশন করার দরকার পড়বে কি তোমার যদি সমস্যাটা না হয়ে থাকে? এখানে আমি এসে আশ্চর্য হয়ে গেলাম, এরা বললো যে না তোমার কোনো সমস্যাই হয়নি। যাই হোক, এটা সামনাসামনি এসে দর্শকদের এটাই বলতে চাইবো যে যারা যারা ভাবছো যে আমি মালদার রিপোর্ট দেখিয়ে, আর কোথায় আমি রিপোর্ট করেছি আমি এখানে নাম নিচ্ছি না, তোমরা সকলে ভালো করেই জানো, ওটারও ভিডিও আমি দিয়েছিলাম। তোমরা রিপোর্ট করাতে পারো, কিন্তু আমি বলবো যদি কোনো মেজর ইস্যু থাকে, মনে হয় যে না এটাতে তোমাদের অপারেশন করতে বলা হচ্ছে, তখন তোমরা একবার বাইরে এসে চেক আপ করাবে। যেটা আমি হয়তো অনেক অসন্তুষ্টিতে ভুগতাম, যেটা এখানে টেস্টগুলো করার পর অনেকটা ফ্রি লাগছে, মাইন্ডটা অনেকটা ডিস্টারবেন্স যেটা সৃষ্টি হয়েছিল সেটা থেকে অনেকটা আমি মানে সুস্থ অনুভব করছি। যাই হোক, যখন শুনেছিলাম যে যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে, এই কথাটা শুনে আমি সত্যি মানে অবাক হয়ে গেছিলাম যে আমি তো না সিগারেট খাই, না কোনো ধরনের নেশা আছে, তা সত্ত্বেও আমার কেন এরকম হতে যাবে? তো এখানে রিপোর্ট করার পর আমাকে যেটা বললো যে একটু টেনশন আপনি একটু কম নেবেন, অতিরিক্ত টেনশন করছেন। এখন শোনার পর আমাকে অনেকটা ভালো লাগছে। তো তোমাদেরও বলবো যারা যারা রিপোর্ট করেছো এমন কোনো জায়গায় যেখানে ডাক্তাররা বলেছে যে তোমার অমুক অসুখ হয়ে গেছে, তোমার এটা হয়ে গেছে, এটার জন্য তোমাকে অপারেশন করতে হবে, বা মেজর কোনো ইস্যু তোমাদের বলা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই একবার হলেও মানে অপারেশনের আগে যদি অপারেশনের ব্যাপার আসে যে না ডাক্তাররা বলছে অপারেশন করতে হবে, তাহলে অ্যাটলিস্ট একবার ব্যাঙ্গালোর হোক বা চেন্নাই অ্যাপোলো হোক বা হায়দ্রাবাদ AIG হোক, যে কোনো জায়গায় গিয়ে তোমরা বড় কোনো জায়গায় গিয়ে একবার অ্যাটলিস্ট চেক আপটা করিয়ে যে না ওই সমস্যাটা আছে কি নেই জেনে তারপরে কোনো স্টেপ নেবে। এটাই বলতে চেয়েছিলাম আমি। আর আশা করি সকলে বুঝতে পারছো কোন পয়েন্টটা আমি ধরানোর চেষ্টা করছি। তোমার ধরো অসুখ হয়নি, অথচ ওটার জন্য তুমি 6 মাস ধরে ওষুধ খাচ্ছ, 3 মাস ধরে ওষুধ খাচ্ছ, তাহলে ওটার তো একটা ইফেক্ট পড়বে আমাদের শরীরে। যেটা আমি মানে করতাম আর কি, কিন্তু তার আগে ভাবলাম যে না যা খরচা হবে হোক, আমি অ্যাটলিস্ট দেখিয়ে আসি, তারপরে পরে ডিসিশন নিব যে ওষুধ খাবো নাকি কোনো সার্জারি করতে হতে পারে সেটার ব্যাপারে। এখন সব কিছু জানার পরে আমার মনে হলো যে না আমরা একটু বেশি টেনশন করি, আর আমার যেহেতু কিছু হয়নি তাহলে, কিন্তু এরকম না যে মানুষ চিরজীবন বাঁচবে, এটা আমি বলছি না, মানুষকে মরতে হবেই, মানুষ মরণশীল অবশ্যই, কিন্তু একটা যে আতঙ্ক সৃষ্টি হয় যে না তোমার এটা হয়ে গেছে, আর এটার পরে যে আমি 3 দিন ধরে ঠিকমতো চলতে পারিনি, এটা একমাত্র আমার বাড়ির লোক, আমার ওয়াইফ, এরা সকলেই জানে যে কি হয়েছিল। তো ভিডিওটার মাধ্যমে একদম দেখতে পাচ্ছ পিছনে মণিপাল হসপিটাল লেখা আছে। আর হার্টের জন্য আমি গেছিলাম হচ্ছে দেবী শেট্টির হসপিটালে, সেখানে পুরো হার্টের ট্রিটমেন্ট যা যা দরকার সমস্ত কিছু করে নিয়ে তারপরে আমি এখানে এসেছি। এখানে সমস্ত ধরনের রিপোর্ট, ডাক্তার দেখানো সব কিছু করিয়ে মোটামুটি আমি আমার খরচটা বলছি, মোটামুটি 25,000-এ হয়ে গেছে। আর 11,000 টাকা যাতায়াতের ফ্লাইটের খরচা, আর বাকি 3,000 টাকার ওষুধ। এখন আমার সঙ্গে 2-3 হাজার আরও আছে, যাই হোক আমি ইজিলি চলে যেতে পারবো। তো ওভারঅল 40,000 টাকার মতো আমার খরচা হলো। বাকি ডিটেলসগুলো আমি পরে তোমাদের জানাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যে পয়েন্টটা তোমাদের রাখার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে এক জায়গায় ট্রিটমেন্ট করিয়ে সেখানে বললো যে তোমার অমুক জিনিসটা হয়েছে, আর তুমি তখন থেকে ডাক্তার দেখিয়ে ওখানকার ডাক্তারের হেভি পাওয়ারফুল ওষুধ খেতে শুরু করছো, তার ফলে তোমার হার্টে যদি কোনো প্রবলেম নাও থাকে তাহলেও প্রবলেম চলে আসবে। তো ওটা থেকে বাঁচার চেষ্টা করবে। যদি বলে যে মেজর কোনো ইস্যু আছে, তাহলে ভালো কোনো জায়গায় অ্যাটলিস্ট একবার চেক আপটা যেন করিয়ে নাও। জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করবে আর পাশে থাকার চেষ্টা করবে, কারণ অনেক কিছু ইনফরমেটিভ দেওয়ার আমি চেষ্টা করি। আর মাঝে মাঝে একটু হাসির জিনিস, বাচ্চাদের ভিডিও, সমস্ত কিছুই থাকে। কেউ নিরাশ হবে না এই পেজটাকে ফলো করলে। যাই হোক, এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবে। এখনকার জন্য এতটুকুই। একটু পরে হয়তো আবারও লাইভ হতে পারি, তো সেটা অন্য কারণে হবে।
যেই জিনিসটা আমার বলার ছিল সেটা তোমাদের জানালাম, তোমাদের রিপোর্টও দেখালাম, আর এখানে লাইভ ভিডিও করে একদম মনিবলের সামনে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাটলিস্ট বড় ধরনের কোনো যদি ইস্যু হয় যে না তোমাদেরকে অপারেশন করতে বলা হচ্ছে, তার আগে অপারেশনটা না করিয়ে তোমরা বড় ভালো জায়গায় দেখানো, এবং সেখানে যদি বলে যে না সেম ইস্যু আছে তারপরে তোমরা অপারেশন করাবে, ভালো জায়গাতেই করাবে। ব্যাস আজকে এতটুকু, টাটা বাই।